ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরও উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। ভিডিওটি অনেক মানুষই দেখবেন, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে পুরো গল্পটি দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমাকে ভালোবাসে তারা একটা করে লাইক করে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আমেরিকার সবচাইতে বড় মাল্টিন্যাশনাল কোম্পানির সামনে কিছু গাড়ির বহর দাঁড়িয়ে আছে। কিছু মিডিয়া আর কিছু কোম্পানির বোর্ড মেম্বারদের যা ভাবছে তাই। এখানে আজকে বিশেষ কিছু অনুষ্ঠিত হবে। আজকে মিস্টার হাবিব মির্জা এর একমাত্র ছেলে মিস্টার সাব্বির মির্জার কোম্পানির সিইও হিসেবে অভিষেক। গাড়ির দরজা খুলে দিল একজন গার্ড। গাড়ি থেকে সাব্বির তার পা বের করলো এবং ধীরে ধীরে বেরিয়ে আসলো। বৃষ্টির দিন ছিল, তাই গার্ড এসে ছাতা ধরলো। কালো শু পরা পা দুটো, সাদা শার্টের উপর ব্লু কালারের ব্লেজার আর কালো প্যান্ট, একেবারে অফিস লোক। তার উপর ফর্সা মুখে খোঁচা খোঁচা দাড়ি, একেবারে চকলেট বয়। হাইট 5 ফুট 8 ইঞ্চি হবে। মেয়েরা একেবারে হাঁ হয়ে তাকিয়ে আছে আর সবাই এগিয়ে আসছে ওয়েলকাম জানাতে। সবার সাথে শুভেচ্ছা বিনিময় করে সাব্বির আস্তে আস্তে অফিসের ভিতরে ঢুকলো। আর তার পেছনে গেল 4 জন গার্ড, সবার হাতে রাইফেল। সাব্বির সোজা গিয়ে কেবিনে বসলো। কিরে, কেমন লাগছে অফিস? তুমি তো জানো আমার এইসব পছন্দ না। আমার তো বয়স হয়েছে, এখন থেকে এইসব তোকে সামলাতে হবে। বাবা, আমার একটু টাইম দরকার। আমি এখন কমফোর্টেবল ফিল করতেছি না। আর এই বিলাসিতা আমার দরকার নেই। আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, কিছু করতে চাই। অনেক কিছু শেখার আছে আমার। এখন তুই কি চাস? আমাকে কয়েক মাস জীবনটা নিজের মতো করে কাটাতে দাও। যদি কিছু না করতে পারিস? তাহলে সব কিছুর দায়িত্ব নিজের হাতে তুলে নিব। ওকে, ইওর টাইম স্টার্ট নাও। কিন্তু তুই অফিসিয়ালি এই কোম্পানির এমডি থাকবি। ওকে, কিন্তু আমার অবর্তমানে সব কে সামলাবে? আমি আছি না। দ্যাটস লাইক মাই ড্যাড। আমি বাসায় যাচ্ছি, সেখান থেকে জার্নি স্টার্ট করব। আর কদিন নানু বাড়িতে বেড়াতে যাব। তাহলে এক কাজ কর, যেহেতু বাংলাদেশে যাবি, সেখানে আমাদের কোম্পানির একটি বড় অফিস আছে, ওইটার কিছু হিসাব নিকাশ দেখে আসিস। ওকে। সাব্বির বেরিয়ে পড়লো গাড়ি নিয়ে। এত বড় কোম্পানির সিইও পদের আশায় অনেকে বসেছিল, কিন্তু সাব্বির মির্জাই যে সিইও নির্বাচিত হবে তা অনেকের মাথায় আসেনি। কেননা অনেকে জানতো যে হাবিব মির্জা নিঃসন্তান, কিন্তু আজ সবার আশায় পানি ঢেলে দিলেন সাব্বির মির্জা। সাব্বির মির্জার গাড়ি এখন মির্জা প্যালেসের সামনে দাঁড়িয়ে আছে। বিশাল জায়গা জুড়ে 3 তলা বাড়িটি, উঁচু প্রাচীর দিয়ে ঘেরা। সাব্বির মির্জা গাড়ি থেকে নেমে বাড়িতে গিয়ে সোজা রান্নাঘরে ঢুকলেন, কেননা এই সময় তার মাকে রান্নাঘরেই পাওয়া যাবে। কি ভাবছেন, এত বড় লোকের স্ত্রী রান্নাঘরে কি করছে? সাব্বির মির্জার মা বাড়ির সব কাজের লোক দিয়ে করালেও রান্নার পর্বটা নিজের হাতেই সামলান। সাব্বির মা বলে পেছন থেকে মায়ের ঘাড়ে থুতনি রাখলো। আজ না তোর অফিসে থাকার কথা? তুমিও খালি অফিস অফিস করো কেন? আমি অফিসে যাব না কাল থেকে। কেন? আমি ওয়ার্ল্ড ট্যুরে যাব। ওয়ার্ল্ড ট্যুর আবার কোথা থেকে তোর মাথায় আসলো? এত কিছু বলতে পারবো না। খিদে পেয়েছে, খেতে দাও। যা, হাত মুখ ধুয়ে আয়, আমি খাইয়ে দিই। সাব্বির তার মার কথা মতো খেয়ে নিল। সকালে রওনা দিবে। রাতে তার প্রাইভেট জেটের ক্যাপ্টেনকে জানিয়ে রাখলো আর ব্যাগ প্যাক করে নিল। সাব্বির প্রথমে ভাবলো একাই যাবে, কিন্তু পরে ভাবলো তার বেস্ট ফ্রেন্ড সাথে নিয়ে যাবে। সাব্বির তার বেস্ট ফ্রেন্ড সাইফুলকে কল দিল। দোস্ত, কথা যা বলতেছি কান খুলে শুনে রাখ। সকালে তোর বাসার সামনে ব্যাকপ্যাক নিয়ে রেডি থাকিস, আমি তোকে পিক করে নিব। কিন্তু টুট টুট টুট।
কল কেটে দিচ্ছে কিছু বলার আগে। সাইফুল জানে যে সাব্বির নিশ্চয়ই কোনো জায়গায় যাওয়ার প্ল্যান করেছে, তাই সে সাব্বিরের কথা মতো রেডি হয়ে সকালে ওয়েট করতে থাকে। সাব্বির সকালে বাবা মাকে বিদায় জানিয়ে রওনা দেয় নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে। সাইফুল হঠাৎ গাড়ির হর্ন শুনতে পায়, দেখে যে একটি হোয়াইট লিমোনিজ দাঁড়িয়ে আছে। সাব্বিরকে দেখে সে গাড়িতে উঠে পড়ে। গাড়ি সোজা এয়ারপোর্টে থামে। এয়ারপোর্টে ভিআইপি কাউন্টারে দিয়ে ওরা ভেতরে প্রবেশ করে। ক্যাপ্টেন ওদের স্বাগতম জানায়। সাব্বির প্লেনে উঠে পড়ে। গন্তব্য বাংলাদেশ। প্লেন চলছে। সাব্বির আর সাইফুল বসে বসে সব প্ল্যান করে নেয় কিভাবে কি করবে। একটু পর সাব্বির ঘুমিয়ে পড়ে। সাইফুলের ডাকে ঘুম ভাঙে। উঠে পড়। পৌঁছে গেছি। অনেকক্ষণ হলো। চল। ফ্রেশ হয়ে দুজন বেরিয়ে পড়ল। সাব্বির আর সাইফুল এয়ারপোর্ট থেকে বেরিয়ে একটা ট্যাক্সি নিল। ভাবছেন তো যে ট্যাক্সি নিল কেন? আসলে সাব্বির চায় তার বাবার টাকার বিলাসিতা ছেড়ে নিজে কিছু করে দেখাতে। তাই সে যত পারবে তার বাবার দাপট ও টাকার গরম কমিয়ে দেখাবে। ট্যাক্সি ভাড়া মিটিয়ে দিয়ে সাব্বির একটা হোটেলে ওঠে। আজ রাত এখানেই কাটাবে। কাল রওনা দিবে নানার বাড়ির উদ্দেশ্যে। ম্যানেজারকে তাদের পরিচয় জানালে ম্যানেজার তাদের একটা কি কার্ড দেয়। কি কার্ডটা নিয়ে হোটেল বয় আমাদের একটা রুম নিয়ে যায়, ভিআইপি একটা রুমে। এই রুমে আগে থেকেই বুক করে রেখেছিল সাব্বির। হোটেল বয় চলে গেলে দুজন ফ্রেশ হয়ে খাবার অর্ডার দিলে হোটেল বয় খাবার দিয়ে যায়। দুজনে খাবার খেয়ে শুয়ে পড়ে। যেহেতু ক্লান্ত ছিল তাই ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে হোটেলের বাইরে আসতেই দেখতে পেল একটা ব্ল্যাক কালারের মার্সিডিজ দাঁড়িয়ে আছে। মোবাইলে একটা কল আসলো। দেখলো ওর বাবা কল দিয়েছে। কিরে, কেমন লাগলো সারপ্রাইজ? এটা ঠিক করলা না। কেন? তোমাকে আমি কি বলে আসছিলাম? তোর খ্যাতগিরি পকেটে রাখ। তুই কি সবাইকে এটা বোঝাতে চাস যে হাবিব মির্জা গরিব হয়ে গেছে? কিন্তু কোনো কিন্তু টিন্তু না। গাড়িটা নিয়ে নানার বাসায় যা, তোর জন্য কিনলাম। আচ্ছা। সাব্বির গাড়িতে উঠে পড়ে। সাইফুল লাগেজ দুটো গাড়ির ডিক্কিতে ভরে উঠে পড়ে গাড়িতে। গাড়ি চলতে থাকে সিলেটের উদ্দেশ্যে। গাড়ির মাঝ রাস্তায় থামিয়ে ওরা লাঞ্চ করে নেয়। আর গাড়ি এবার সাইফুল চালাতে থাকে। সন্ধ্যায় তারা তাদের গন্তব্যে পৌঁছায়। সাব্বির গাড়ির কাজ সরিয়ে গ্রামের ফ্রেশ বাতাস উপভোগ করতে থাকে। গ্রামের বাড়ি কারেন্ট আছে, তবুও রাস্তা অন্ধকার। সাইডে নদী বয়ে চলেছে। নদীর কিছু নৌকা আছে। নৌকাগুলো হ্যারিকেনে আলো জ্বলছে। রাস্তার দুই পাশ থেকে ঝিঝি পোকার আওয়াজ শোনা যাচ্ছে। সব মিলিয়ে অপূর্ব এক দৃশ্য। ল্যাম্পপোস্টের আলোতে ঘোর কাটে সাব্বির। দেখতে পায় বিশাল একটি বাড়ি, একেবারে পুরনো জমিদার বাড়ির মতো। গাড়ির হর্নের আওয়াজে কিছু লোক বেরিয়ে আসে বাড়ি থেকে। সব মিলিয়ে 10-12 জন হবে। 4 জন পুরুষ, 2 জন মাঝারি বয়সের আর একজন তরুণ, আর একটা বাচ্চা 13-15 বছর হবে। আর 2 জন মহিলা মাঝারি বয়সের আর 2 জন তরুণী, আর একজন বৃদ্ধা। আর কিছু লোক সাইডে দাঁড়িয়ে আছে, কাজের লোক মনে হয়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দেখছিস আমার নাতি তৃতীয় সংস্কার ফুলনি। এতক্ষণে বুঝতে পারলাম যে উনি আমার নানি। আমি কাউকে ঠিক মতো চিনি না, কারণ অনেক ছোটবেলায় এখানে এসেছি। মামা মামি মামাতো ভাই সবার সাথে কথা বললাম। সাব্বিরের মামাতো ভাই ওদের দুজনকে একটা রুম দেখিয়ে দিল, আর সেখানেই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল। ভাববেন না গ্রামের বাড়ি বলে কোনো কিছুর অভাব আছে, সব আছে এখানে। সকালবেলা তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল দুজনের। গ্রামের আবহাওয়ায় বোধহয় মনটা যতই দেরি করে ঘুমাক না কেন তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়। সকালে উঠে দুজনে নাস্তা করে, গ্রামের বাহারি নাস্তা যাকে বলে। তারপর সবার জন্য আনা গিফটগুলো সবাইকে বুঝিয়ে দেয়। এখানে আসার পর থেকে সাব্বির খেয়াল করেছে যে ওর 2 মামাতো বোন ওকে কিভাবে যেন দেখে, মানে আর চোখে তাকিয়ে থাকে ওর দিকে। সাব্বির বুঝতে পারে যে এদের থেকে দূরে থাকাই কল্যাণকর। বিকেলে সাব্বির ওর 2 মামাতো ভাইকে নিয়ে ঘুরতে বের হয়। গ্রামের কাঁচা রাস্তা, তাই আর গাড়ি নেয় না সাথে।
সাইকেলে করে রওনা দেয়। ওদের গ্রামটা বেশি বড় না, জঙ্গলে ঘেরা এলাকা। সাব্বির আর ওর মামাতো ভাইরা মিলে ডিসিশন নেয় যে তারা জঙ্গলের ভিতরে একটি জলপ্রপাত আছে সেখানে যাবে। তারা তাদের সাথে প্রয়োজনীয় সকল জিনিসপত্র নিয়ে নেয়। জঙ্গলটা অনেক বড় আর বেশ গভীর, তাও আবার সাইকেল চালিয়ে পাড়ি দেওয়াটা একটু ডিফিকাল্ট। অনেকটা সময় পর তারা তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছায়। জলপ্রপাতের পাশে অনেক পানি জমেছিল। ধরতে গেলেই একটা ছোট্টখাটো প্রাকৃতিক সুইমিং পুল। সাব্বির সেখানে নেমে গোসল করতে থাকে। তার ভাইয়েরা তার সাথে যোগ দেয় গোসল করতে আর পানিতে খেলার ছলে। দেখতে দেখতে দুপুর হয়ে যায়। তিনজনেরই সেই লেভেলের ক্ষুধা লেগেছে। কিরে এখন কি খাবো? আমার তো অনেক ক্ষুধা লাগছে। বারবিকিউ খাবি? এই জঙ্গলে তোর কোন নানাই বারবিকিউ বিক্রি করে? আরে পাগলা, বিক্রি করবে কেন, আমরা রান্না করব। মানে? সাব্বির ব্যাগে করে বারবিকিউ বানানোর সামগ্রী নিয়ে এসেছিল, যা ওর মামাতো ভাই অর্ক ও নীল জানতো না। সাব্বির ব্যাগ থেকে সব বের করলো, তাই তারা একটু অবাক হলেও ভাবে যে আইডিয়াটা খারাপ না। কিন্তু এই বনের ভিতরে অনেক হিংস্র পশু পাখি আছে, তারা যদি অ্যাটাক করে। তাই একটু ভাবনা চিন্তার পর সবাই ডিসিশন নিল যা হয় হবে, তাও তারা বারবিকিউ করবে। সাব্বির লেগে পড়ে মিশন বারবিকিউতে। অনেকটা সময় পর বারবিকিউ রান্না শেষ হয়। তিনজনে মিলে খাওয়া দাওয়া শেষ করে হঠাৎ ঝোপঝাড় থেকে কিছু আওয়াজ শোনা যায়। সাব্বির আর ওর ভাইয়েরা ভাবে যে কোনো বন্য পশু পাখি, কিন্তু আওয়াজটা কাছে আসতেই তারা বুঝতে পারে যে আওয়াজটা কিছু মানুষের। সাব্বির আর ওরা একটা গাছের পিছে লুকিয়ে পড়ে। ঝোপঝাড় থেকে কিছু কালো মতন লোক বেরিয়ে আসে। অনেক বড় বড় বাবরি চুল, বলিষ্ঠ, মোটা সোটা। এরা কারা? এরা ডাকাত। ডাকাত শব্দটা শুনে সাব্বির একটু ভয় পায়, কেননা এই জঙ্গলে ওরা তিনজন আর এরা 8-10 জন। এরা যদি অ্যাটাক করে তাহলে বাঁচার উপায় থাকবে না, আর এদেরকে বাঁচানোর ক্ষমতাও নেই, কেননা চোর ডাকাতের বিশ্বাস করা আর নিজের পায়ে কুড়াল মারা একই কথা। চল কেটে পড়ি। সাইকেলগুলো? আরে রাখ তোর সাইকেল, জীবন নিয়ে জঙ্গল থেকে বেঁচে ফিরি তখন সাইকেলের গোডাউন কিনে দিব তোকে। ঠিক বলেছিস। সাব্বির আর ওরা পা বাড়ায় বাড়ির পথে, কিন্তু নীলের পা পড়ে যায় একটা গাছের শুকনো ডালের উপর। মরমর করে আওয়াজ হয়। কে রে ওখানে? সাব্বির, নীল আর অর্ক জোরে ছুট লাগায়, পেছনে ডাকাতরাও। ধর শালাদের। ওরা আরো জোরে দৌড়াতে লাগায়। এক সময় ক্লান্ত হয়ে থেমে যায়। ওরা মনে করে যে ডাকাতরা ওদের পিছু ছেড়ে দিয়েছে। অর্কের কাঁধে হঠাৎ কেউ হাত রাখে। দেখতে পায় ওই ডাকাতের মধ্যে কেউ একজন। অর্ক তো ভয়ে ঘেমে একাকার হয়ে গেছে। দেখ তোর পিছে সাপ। কই? তোর নানির পুটকি সই। বলেই তিনজনে মিলে দৌড় দেয়। দৌড়াতে থাকে আর হাসতে থাকে। হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে গেছে, তবুও রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে না। আর অর্ক আর নীল তো বারবার সাব্বিরের বুদ্ধির তারিফ করছে। কিরে তুই না বিদেশে থাকিস, তাহলে এইসব কই থেকে শিখলি? আরে ইউটিউব নামক অ্যাপ্লিকেশনের বদৌলতে। কথা বলতে বলতে হাঁটতে থাকে। হঠাৎ রাস্তার মতো কিছু চোখে পড়ে। সাব্বিরের দেখতে পায় মেন রাস্তা। সাব্বির, নীল আর অর্ক তো খুশিতে নাচতে থাকে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা গাড়ি আসতে দেখা যায়। সাব্বির, অর্ক আর নীল তিনজনে গিয়ে গাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। গাড়িটি থেমে যায়। গাড়িতে বোধহয় দুজন মেয়ে আছে, তাই সাব্বির এগিয়ে গিয়ে যে মেয়ে গাড়ি চালাচ্ছিল তার কাছে যায় লিফট চাওয়ার জন্য। হ্যালো, শুনছেন? দুজনে দুজনের চেহারার দিকে তাকিয়ে ভূত বলে চিৎকার দেয়। সাব্বির, অর্ক আর নীল তিনজনের দিকে তাকিয়ে ভূত খুঁজতে থাকে, কিন্তু না, কোথাও ভূত নাই। ভাই, ওনারা মনে হয় আমাদের দেখে ভূত ভাবছেন। আমাদের এক একটার যে চেহারা, যে কেউ ভয় পাবে। অর্ক আর সাব্বির দুজন দুজনের চেহারা ভালো করে দেখলো। কি জানি একটা কিছু মনে করে দুজনেই মাটিতে হাসতে হাসতে গড়াগড়ি খেতে লাগলো। জঙ্গলে এতক্ষণ ঘোরাঘুরি করার ফলে
চেহারা, চুল, জামা কাপড়ে 12টা বেজে গেছে। তাই ওরা হাসছে যে ওদের ভূত ভাবলো। সাব্বির গাড়ির দরজা খুলে ভেতরে পানির বোতল পেল, সেটা দিয়ে তিনজন আগে চেহারা ধুয়ে নিল। পরে মেয়ে দুটোর মুখে পানি ছিটাতে লাগলো। মেয়ে দুটোর জ্ঞান ফিরল। ড্রাইভিং সিটে বসে থাকা মেয়েটি চারদিকে একবার চোখ বোলালো, তারপর সাব্বিরকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরলো। সাব্বিরের শরীরে যেন কারেন্টের শক বয়ে যাচ্ছে। এই প্রথম কোনো মেয়ে এভাবে জড়িয়ে ধরায় এরকম অনুভূতি হচ্ছে। অর্ক আর নীল থ হয়ে তাকিয়ে আছে। মেয়েটি সাব্বিরকে জড়িয়ে ধরে ভয়ে রীতিমতো কাঁপছে। সাব্বির বুঝতে পারে মেয়েটি প্রচুর ভয় পেয়েছে। সাব্বির মেয়েটিকে সান্ত্বনা দেয় যে সব ঠিক আছে, তবুও মেয়েটির নাছোড়বান্দা, ছাড়তে নারাজ। সাব্বির আর কথা বাড়ালো না। অর্ক আর নীল গাড়ির পেছনে বসে পড়ে, সাথে পাশে বসে থাকা মেয়েটি। সে এখন নর্মাল, আর সাব্বির ওই মেয়েটিকে কোলে নিয়ে গাড়ি চালাচ্ছে। কথোপকথনের মাধ্যমে জানা গেল যে এরা দুজন এখানে ঘুরতে এসেছে, কিন্তু কোনো হোটেল খালি পাচ্ছে না, সব বুক করা। তাই অন্য হোটেলের সন্ধানে যাচ্ছিল। আর রাস্তায় কি হলো আপনারা তো জানেনই। সাব্বির গাড়ি চালাচ্ছে, কোলে বসে রয়েছে মেয়েটি। চাঁদের আলো মেয়েটির মুখে এসে পড়েছে। সাব্বির এতক্ষণ মেয়েটির মুখের দিকে তাকালো। জ্যোৎস্নার আলোয় মুখটি মেখে রয়েছে ফর্সা, মুখের মাঝে নাক আর গাল লাল হয়ে আছে, হয়তো এখনো ঘুরে রয়েছে। মেয়েটি একটি শব্দ উচ্চারণ করেনি এখন পর্যন্ত। সাব্বিরের কেমন যেন ভালো লাগা কাজ করছে মেয়েটির প্রতি। হাওয়ায় মেয়েটির চুলগুলো উড়ছে। অর্ক আর নীল মেঘার সাথে গল্প করছে, আর হিয়া সাব্বিরের কোলে আছে। সাব্বির গাড়ি নিয়ে সোজা তাদের বাড়িতে আসলো। মেঘাকে বলে দিয়েছে যে চাইলে তারা এখানে থাকতে পারে। গাড়ি থেকে ওরা নেমে গেল। সাব্বির হিয়াকে কোলে নিল। মেয়েটির শরীর হাত দেয়া মাত্রই সাব্বির বুঝতে পারলো যে হিয়া প্রচন্ড জ্বর এসেছে। বাড়িতে প্রবেশ করার পর সাব্বির কোলে মেয়েটিকে দেখে ওই দুই মামাতো বোন যেন রাগে ফুঁসতে থাকে। ওর নানি ইশারায় জিজ্ঞেস করে যে কে। সাব্বির ওদেরকে সব খুলে বলে। নানি ও মামারা তিনজনকে জঙ্গলে যাওয়ার জন্য বকে কিছুক্ষণ। পরে মেয়েটিকে ওর মামির কাছে দিয়ে চলে আসে। সাব্বির যখন হিয়াকে কোল থেকে নামিয়ে দেয় তখন হিয়া পিটপিট করে তাকায়। সাব্বির চলে আসে রুমে। ব্যাগ থেকে ফার্স্ট এইড কিট থেকে কিছু মেডিসিন নিয়ে মামিকে দিয়ে আসে। রুমে এসে গোসল করে সাব্বির খেয়ে নেয়। সারাদিন ক্লান্তিতে সাব্বিরের ঘুম চলে আসে। সে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে সাব্বির পুকুর পাড়ে গিয়ে বসে। ঘাট বাঁধা পুকুর। সাব্বির ভাবে যে গোসল করে নেওয়া যাক। সাব্বির নেমে ডুব দেয়। ডুব দিয়ে যখন ওঠে তখন তার সামনে হিয়াও ওঠে। দুজনের চোখাচোখি হয়ে যায়। হিয়া চিৎকার দেওয়ার জন্য মুখ খুলতে নিলে সাব্বির হিয়ার ঠোঁট দুটো নিজের আয়ত্তে নিয়ে নেয়। হিয়া প্রথমে জোর খাটালেও পরে নিস্তেজ হয়ে যায়। আপনারা ভাবছেন তো সাব্বির কেন এমনটা করলো? এই অবস্থায় যদি মেয়েটি চিৎকার দেয় তাহলে কেউ চলে আসলে দুজনকে নিয়ে অনেক বাজে কথা বলবে। গ্রামের ব্যাপার তো জানেনি, সবাই কম বেশি সাব্বিরের হিয়াকে শান্ত হতে দেখে ছেড়ে দেয়। তখনই কিছু পড়ে সাব্বিরের গালে। সাব্বির বলদের মতো থ হয়ে চেয়ে রয় আর ভাবতে থাকে কাল রাতে কোলে বসেছিল তখন কিছু না, আর এখন ক্ষেত। এই তুমি গেও খ্যাত, সাহস কি করে হয় আমার শরীরে টাচ করার? তোমার স্ট্যাটাস কি? 2 টাকার ফকির। বলেই হিয়া চলে যায়। সাব্বির ভাবে আসলেই কি স্ট্যাটাস আমার, ভেবে একটা মুচকি হাসি দেয়। সাব্বির এখানে আসার পর এখানকার মানুষের মতো ড্রেস আপ করে ঘুরে বেড়ায়, তাই হয়তো হিয়া তাকে ক্ষেত ভেবেছে। সাব্বির দুপুরে লাঞ্চের টাইমে আর হিয়ার সামনে যায়নি। থাপ্পড়গুলো সাব্বির হজম করলেও ক্ষেত কথাটা তার মাথায় বাজছে। আমেরিকায় থাকাকালীন কত মেয়ে তার পেছনে ঘুরেছে শুধু তার স্টাইল আর লাইফ স্টাইল দেখে, আর এখানে এসে সে ক্ষেত বনে গেল। মিস ইগো, তুমি জানো না এই সাব্বির কোন লেভেলের স্ট্যাটাসওয়ালা খ্যাত? বিকেলে সাব্বির বাগানে বসে আইফোন বের করে গান শুনছে, কানে হেডফোন লাগে। তখন হিয়া আর মেঘার সাথে নীল আর অর্ক। ও মাই গড, ব্র্যান্ড নিউ মার্সিডিজ গাড়ি, তাও আবার এই গ্রামে, কিভাবে সম্ভব? কেন, গ্রাম বলে কি এখানে দামি গাড়ি আনা নিষেধ নাকি? আমি কি তাই বলেছি? মানে
এখানে এত দামি গাড়ি কে ইউজ করে? সাব্বির ভাই। কি? মেঘা আর হিয়ার দাঁতের নিচের পাটি ঝুলে পড়েছে এই কথা শুনে। ওই খ্যাতের গাড়ি এটা? অবিশ্বাস্য। বিশ্বাস না হলে ওকে জিজ্ঞেস করে দেখেন। চলো জিজ্ঞাসা করি। হ্যালো মিস্টার লুঙ্গি। সাব্বিরের কানে হেডফোন, তাই শুনতে পায়নি। এইবার হিয়া সাব্বিরের হেডফোন খুলে ফেললো টান দিয়ে। এই যে কথা কি কানে যায় না তোর? কী সব অসভ্যতাম করছেন আপনি? আমার হেডফোন খুললেন কেন? বেশ রাগ নিয়ে কথাটা বলল। আসলে জিজ্ঞেস করতে চাইছিলাম যে ওই গাড়িটা কি তোমার? না, আমার না তো। ও যে বললো যে আপনার গাড়ি। ও মিথ্যা বলেছে, এটা ওর গাড়ি। বলেই সাব্বির উঠে চলে গেল। হিয়া আর মেঘা রাগের লুক নিয়ে তাকিয়ে আছে অর্কের দিকে। আরে এভাবে চেয়ে আছেন কেন? খেয়ে ফেলবেন নাকি? হ্যাঁ, তোমার মাথাটা চিবিয়ে খাবো। নিজের গাড়িকে অন্যের বলে দাবি করো কেন? হ্যাঁ, অর্ককে সাব্বির যাওয়ার সময় চোখের ভাষে সব বুঝিয়ে দিয়েছে। এমনি মজা করলাম। তোমার মজার গুষ্টি গিলাই। আর ওর ভাব সাব দেখে মনে হয় যেন কোন নবাবজাদার ছেলে, কিন্তু গ্রামের খ্যাত। বলেই হিয়া হাসতে থাকে। সাব্বির চায় না যে কেউ তার আভিজাত্যকে ভালোবাসুক। সে চায় এমন কেউ তাকে ভালোবাসুক যে সুখে দুঃখে সবসময় পাশে থাকবে। দেখতে দেখতে এক সপ্তাহ কেটে গেছে। হিয়া এই কয়েকদিনে সাব্বিরকে বিভিন্নভাবে অপমান করেছে, কিন্তু সাব্বির কোনো প্রতিবাদ করেনি। অবহেলা অপমান সহ করেছে। সে ইচ্ছে করেই এমনটা করেছে। নিজেকে এই বাড়ির কাজের লোকের মতো উপস্থাপন করেছে। সাব্বির দেখতে চায় মানুষ কতটা নিচে নামতে পারে। এই কয়েকদিনে মেঘার সাথে অর্কের খুব ভালো সম্পর্ক তৈরি হয়েছে। হিয়া কেমন যেন একঘেয়ে। মেঘা মেয়েটার মাঝে অহংকার বোধ খুব কম, কিন্তু হিয়া সে তার বাবার টাকার গরম দেখায়। তার বাবার নেহাত অনেক বড়লোক হতে পারে, কিন্তু সাব্বিরের বাবার কাছে হাতের ময়লা মাত্র। আর সাব্বিরের বাবা তার সমস্ত প্রপার্টি সাব্বিরের নামে ছোটবেলা থেকেই লিখে দিয়েছে। আজ হিয়াও মেঘা চলে যাবে, তাই অর্ক তাদের এগিয়ে দিয়ে গেছে। সাব্বিরও আজ রওনা দেবে। সাইফুল তার ফুপুর বাসায় গেছে, সেখানে যাবে। একদিন থেকে অফিসের কাজ সেরে নেবে। সাব্বির সবার কাছ থেকে বিদায় নিয়ে রওনা হয় গাড়ি নিয়ে। পথ অনেকটা সিলেট থেকে ঢাকা। সাব্বির গাড়ি চালাতে চালাতে সন্ধ্যা হয়ে গেছে, আর একটু পথ বাকি। হ্যালো, কই তুই? এই তো ঢাকা এসে গেছি, আর একটু পথ বাকি। ঢাকা কলেজের সামনে দেখ, নীল হিজাব পরিহিতা একজন মেয়ে দাঁড়িয়ে আছে, ওকে সাথে নিয়ে আয়। আরে কিসের মেয়ে? কার মেয়ে? নাম্বার তোকে টেক্সট করে দিচ্ছি, ওকে নিয়ে আসিস, ও তোকে ঠিকানা দিবে। আচ্ছা। সাব্বির চলে যায়। কলেজের সামনে সত্যি একটা মেয়ে দাঁড়িয়ে আছে, নীল হিজাব পরা। আমি ওই নাম্বারে ফোন দিলাম। মেয়েটি ফোন বেজে উঠল। আমি মেয়েটির সামনে গাড়ি থামালাম। মেয়েটি একটু অবাক হয়ে এত দামি গাড়ি দেখে। আপনি ভেতরে চলে আসুন। আপনি সাব্বির? জি। মেয়েটি ভেতরে এসে বসলো। মেয়েটি শুধু ঠিকানা বলছে, আর আমি সেই ঠিকানা অনুযায়ী গাড়ি চালাচ্ছি। আপনি কি কথা কম বলেন, না আমাকে দেখে আনকমফোর্টেবল ফিল করতেছেন? আরে না না, আমি কি একবারও বলেছি সেই কথা? আসলে আমি মানুষের সাথে একটু কম কথা বলি। বাট আমার নাম জানতে চাইলেন না? ও সরি, জিজ্ঞাসা করা হয়নি। আমার নাম ছোয়া। ও নাইস নেম। তো আপনি লেখাপড়া করেন না জব করেন? না, লেখাপড়া শেষ করেছি। এখন বাবার ছোটোখাটো একটা কোম্পানি আছে, সেখানে জয়েন করব। ও ভালো তো। তো আপনার বাবা মা কোথায় থাকে? ওনার গ্রামে থাকেন। তো আপনি ঢাকাতে কি করেন? আর এই গাড়ি কি আপনার? না, আমার এক বন্ধুর। কথা বলতে বলতে সাব্বির সাইফুলের ফুপুর বাড়ি চলে আসে। সাইফুলের ফুপুরাও আমেরিকাতে থাকেন, মাঝে মধ্যে এখানে আসেন, তাই সাব্বিরকে খুব ভালো করে চিনেন। সাব্বির মার বাড়িতে ঢুকে ফুপুর সাথে গল্পে মেতে ওঠেন, আর ফুপুকে বলে দেয় যেন কেউ তার পরিচয় সম্বোধন না জানতে পারে। ফুপু বলে যে ঠিক আছে। সাব্বির বাড়িটা ভালো করে দেখে নেয় ঘুরে ঘুরে। গ্রাম আর শহরের মিশ্র একটি বাড়ি। এখানকার বাতাস খুব পরিষ্কার। সাব্বির ছাদে চলে যায়, সেখানে গিয়ে দোলনায় বসে বসে একটা সিগারেট ধরায়। এইটা তার নিত্যদিনের অভ্যাস।
সিগারেট টানতে থাকে আর ভাবতে থাকে যে এই দুনিয়ার টাকাই সব। টাকা আছে তো মানুষের মূল্য আছে, টাকা নেই তো মানুষের মূল্য নেই। এর জন্যই বোধহয় গ্রিকরা বলে যে মানি ইজ দ্য সেকেন্ড গড ইন দিস ইজ ওয়ার্ল্ড। সাব্বির যখন এইসব আকাশ পাতাল ভাবতে ব্যস্ত, তখন কারোর উপস্থিতিতে সাব্বিরের ধ্যান ভাঙে। চেয়ে দেখে যে সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়ে বললে আল্লাহ পাপ দেবে, একেবারে জান্নাতের হুর। মনে হয় সব সৌন্দর্য ওর জন্যই। চেহারায় রাগের ছাপ বিদ্যমান। সাব্বির কিছু জিজ্ঞেস করবে, তার আগেই সাব্বিরের হাত থেকে সিগারেটটি কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। সিগারেট খান কেন? হ্যাঁ, ছ্যাঁকা খাইছেন না ব্যাকা হইছেন না মনে সুখ নাই? গলার আওয়াজ শুনে বুঝতে পারে যে এটা সোয়া। সাব্বির একটা ঘোরের মধ্যে চলে যায়। এই যে মিস্টার, কোনটার উত্তর দেব? বলেন যে সিগারেট খান কেন? এমনি মন ভালো থাকলে। এই, এটা কোনো উপলক্ষ হলো সিগারেট খাওয়ার? আমি তো এই জন্যই খাই। আর খাবেন না। কেন? আমি বলছি তাই, আর কোনো কথা শুনতে চাই না। সাব্বির এখন কি বলবে তা ভেবে না পেয়ে হ্যাঁ সুযোগ মাথা নাড়ায়। রাতে খেতে বসে সাব্বির ও সবাই টিভিতে খবর চলছিল। অনেক দিন ধরে বাংলাদেশের বিজনেসম্যান ইন্ডাস্ট্রিতে একটি নাম সবচেয়ে বেশি জনপ্রিয়, আর তা হলো মির্জা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। এই কোম্পানি শুধু বাংলাদেশ নয়, আমেরিকা সহ আরও 35টি দেশে এদের শাখা আছে। এখন প্রশ্ন হলো এই কোম্পানির নতুন সিইওকে নিয়ে। সবার সব আশায় পানি ঢেলে দিলেন হাবিব মির্জা। তিনি তার ছেলেকে সিইও ঘোষণা করলেন। কেউ জানতো না যে তার ছেলে আছে। আর আমাদের সূত্র থেকে জানা গেছে যে সিইও সাহেব বর্তমানে এই দেশেই আছেন। সাব্বির খবর দেখছিল, আর সাইফুল আর ওদের ফুপুও। সাইফুল আর তার ফুপু তো জানে যে কে সেই শিউ। খালা, তোমাকে বলেছিলাম না অনেক বড় কোম্পানি, আমি এই কোম্পানিতেই অ্যাপ্লাই করেছি। সাব্বির ছোঁয়ার দিকে একবার তাকায়। ভালো তো কবে করেছেন? এই তো গতকাল। ও আপনার চাকরি হয়ে যাবে, চিন্তা করবেন না। এমন ভাবে বলছেন যেন আপনি সিইও। সাব্বির একটু ঘাবড়ে গেল। এই মেয়ে কি করে জানলো যে আমি সিও না, খালি এমনি বলেছে? আরে আপনি ঘাবড়ে যাচ্ছেন কেন? আমি তো মজা করছিলাম। খাওয়া শেষ করে সাইফুল আর সাব্বির চলে গেল গাড়ি নিয়ে। উদ্দেশ্য ম্যানেজারের সাথে দেখা করা। সাব্বির গাড়ি চালাচ্ছে আর সাইফুলের সাথে টুকিটাকি কথা বলছে। মির্জা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সামনে গাড়ি থামালো। আজ অফ ডে, তাই পুরো অফিস খালি বললেই চলে। সাব্বির আর সাইফুল অফিসে প্রবেশ করেছে। এই, কে আপনারা? এভাবে অফিসে ঢুকছেন কেন? কাজ আছে তাই। কিসের কাজ আর কে আপনারা? আমি এই অফিসের মালিক। আর কিছু জানতে চান? সাইফুল ম্যানেজারকে কল দেয়। আর মজা করার টাইম পেলেন না? কোথা থেকে হুট করে এসে বলছেন যে আপনি অফিসের মালিক? কি হয়েছে এখানে? সাব্বিরকে এখানে দেখে ম্যানেজার অবাক হয়। ম্যানেজার জানে যে বর্তমান সিইও সাব্বির মির্জা, কিন্তু সে জানতো না যে সাব্বির মির্জা বাংলাদেশে এসেছে। ম্যানেজার সালাম দেয় সাব্বিরকে। আসসালামু আলাইকুম স্যার, আপনি এখানে আসতে গেলেন কেন? আমাকে বলতেন, আমি গাড়ি নিয়ে আপনাকে নিয়ে আসতাম। দারোয়ান এতক্ষণে বুঝতে পেরেছে যে তার সামনে যে দাঁড়িয়ে আছে সে সিইও সাব্বির মির্জা। সরি স্যার, আসলে আমি আপনাকে চিনতে পারিনি। আসলে কখনো আপনাকে দেখিনি তো স্যার, প্লিজ আমাকে মাফ করে দেন। আরে আরে কি করছেন আপনি? আমার বাবার বয়সী। আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, এখানে ক্ষমা চাওয়ার কি আছে? উঠুন। আসলেই স্যার, আপনি অনেক বড় মনের মানুষ। সাব্বির ম্যানেজারকে নিয়ে অফিসে ঢোকে। অফিসটা ভালো করে দেখে নেয়। অফিসে সিইওর চেম্বার ফাঁকা। সাব্বির সিইওর চেম্বারে বসে আর ম্যানেজারকে বলে নিয়োগের কাগজপত্রগুলো দেখাতে। ম্যানেজার নিয়োগের কাগজ অর্থাৎ যারা যারা আবেদন করেছে তাদের সবার লিস্ট নিয়ে আসে। সাব্বির পুরোটা চেক করে, সোয়ার নাম খুঁজে পায়, সাথে অ্যাপ্লিকেশনটাও পায়। ম্যানেজার সাহেব, এই মেয়েটার চাকরি যেন হয়, ওকে ইনফর্ম করে দিবেন। ওকে স্যার। কফি আনার ব্যবস্থা করুন। সাব্বির, আমি আসি, একটু কাজ আছে, তোর গাড়িটা নিয়ে গেলাম। ওকে যা। সাইফুল চলে গেল।
সাব্বির অফিসের কাজগুলো চেক করতে থাকে। সব হিসেব ঠিক আছে। আসলে ম্যানেজার অনেক সৎ, তাই সাব্বিরের বাবা ওনাকে অনেক বিশ্বাস করেন, তাই তো ওনার দায়িত্বে সবটা রেখে যান। কাগজগুলো চেক করতে আর অফিসে বাকি সব দেখে সাব্বির বেরোতে নিলে। আপনার গাড়িতে সাইফুল সাহেব নিয়ে গেছেন, আমার গাড়ি নিয়ে আপনাকে ড্রপ করে দিচ্ছি, চলেন। সাব্বির প্রথমে মানা করে, পরে ম্যানেজার জোর করায় সাব্বির রাজি হয়। সাব্বির গাড়িতে বসে ম্যানেজার সাহেবের গাড়ি চালাতে থাকে। দূর থেকে ব্যাপারটা একজন লক্ষ্য করে, সেটা আর কেউ নয়, স্বয়ং হিয়া। সে এমন কিছু দেখবে ভাবতে পারেনি। সে অবাকের চরম পর্যায়ে আছে, কেননা তার বাবা আর কেউ না, ম্যানেজার সাহেব। হিয়া এখানে এসেছিল তার বাবার কাছে। তখনই দেখতে পেল যে সাব্বির গাড়িতে উঠতেছে আর তার বাবা দরজা খুলে দিচ্ছে। হিয়া ভাবতে থাকে, কে সাব্বির যে তার বাবা ওকে গাড়িতে বসিয়ে ড্রাইভারের মতো চালাচ্ছে, আর এই খ্যাত এত বড় কোম্পানির অফিসে কি করে। এইসব ভাবতে গাড়ি ছেড়ে দেয়। হিয়া পেছনে দাঁড়িয়ে ভাবতে থাকে, ওই দিন অর্ক বলল যে মার্সিডিজ গাড়িটা সাব্বিরের, আবার আজ তার বাবা এত বড় কোম্পানির ম্যানেজার হয়ে সামান্য ওই খ্যাতের ড্রাইভার হয়ে গাড়ি চালাচ্ছে। হিয়া ভাবে যে দারোয়ানকে জিজ্ঞেস করবে, তাই দারোয়ানের কাছে যায়। এই দারোয়ান, এইমাত্র আমার বাবার সাথে যে ছেলেটা গেল সে কে? কার কথা বলছেন ম্যাডাম? স্যারের কথা? কে স্যার? কিসের স্যার? ওই ফকিন্নির বাচ্চাকে স্যার বলিস কেন? মাফ করবেন ম্যাডাম, আপনি হয়তো জানেন না যে উনি কে, আর জানলে আপনি ওনাকে এইসব বলতেও হাজারবার ভাবতেন। হিয়ার ফোনে কল আসে। হিয়া চলে যায় না, শুনেই যে সাব্বির আসলে কে। সাব্বিরকে ম্যানেজার সাহেব বাড়িতে ড্রপ করে দেয়। ম্যানেজার সাহেব চলে যান আর সাব্বির বাসায় এসে সোজা রুমে যায়, গিয়ে গোসল করে নেয়। তারপর ব্যাগ থেকে ল্যাপটপটা বের করে নেয় আর তার আব্বুকে ভিডিও কল দেয়। আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। তো আজকে সূর্য কোন দিকে উঠেছে যে তুই কল দিলি? কেন বাবা, পূর্ব দিকেই তো উঠেছে। আর আমি কি তোমাকে কল দিতে পারি না নাকি? আরে বাবা, আমি কি সেই কথা একবারও বলেছি তুই আমার একমাত্র ছেলে, তুই কল দিবি না তো কে কল দিবি বল? তো বল, কেমন কাটছে সময়? হেব্বি। আজকে অফিসে গিয়েছিলাম, পরশু জয়েন করব। আর ফাইলগুলো অর্ধেক চেক করেছি, আরও কিছু বাকি আছে, ওইগুলোও চেক করে ফেলবো। আর আমার অ্যাকাউন্টে কিছু টাকা ট্রান্সফার করো। কেন? আমার অ্যাকাউন্ট তো তুই জানিসই, তুই বের করে নে। না বাবা, তুমি দাও। আমার অ্যাকাউন্টে মাত্র 90 কোটি টাকা আছে, আরও 200 কোটি টাকা ট্রান্সফার করে দাও। আচ্ছা, আর কোনো কিছু প্রয়োজন হলে আমাকে জানাস, আর বাড়িতে পৌঁছে তোর আম্মুর সাথে কথা বলিয়ে দেব। আচ্ছা বাবা, নিজের যত্ন নিও, আমি শীঘ্রই চলে আসব। আচ্ছা বাই। বলেই কল কেটে দেয়। সাব্বির খেয়াল করেনি যে দরজায় কেউ দাঁড়িয়ে আছে। দরজায় তাকিয়ে দেখে যে সোয়া দাঁড়িয়ে আছে। সোয়া কি তাহলে সাব্বিরের কথাগুলো শুনতে পেয়েছে? আরে আপনি আসুন, ভেতরে দরজায় দাঁড়িয়ে আছেন কেন? আপনার বাবা মা আছে সেটা বলেননি তো? সাব্বির যেন হাঁপ ছেড়ে বাঁচলো, মানে সোয়া কিচ্ছু শুনতে পায়নি। ও, ওনারা গ্রামে থাকেন, আপনার সাথে একদিন পরিচয় করিয়ে দিবনি। খালা আপনাকে খেতে রাখছেন, আপনি যান, আমি আসছি। আরে বাস, আপনি এত দামি ল্যাপটপ ব্যবহার করেন? আম্মুকে কতবার বললাম একটা ল্যাপটপ কিনে দিতে, কিন্তু দিচ্ছে না। বলছে যে কিছুদিন পরে কিনে দিবে, কিন্তু কিছুদিন আর যেন শেষ হচ্ছে না। সাব্বির জানে যে সোয়া খুবই গরিব ফ্যামিলি থেকে বিলং করে। ওর কাছে যেখানে কয়েকশো কোটি টাকাও কিছু না, সেখানে সোহার কাছে সামান্য ল্যাপটপটাই অনেক কিছু। এইদিকে আসুন, বসুন। আপনার চাকরির কি খবর? কিছু জানাইনি এখনো। মানে কিছু বলিনি এখনো? রেগে যাচ্ছেন কেন? মনে হয় হবে না, সামান্য গরিব ঘরের সন্তান আমি। আমার না আছে মামা খালুর রেপুটেশন, আর না আছে টাকা যে চাকরিটা হবে আমার, তাই সবটা উপরওয়ালার উপর ছেড়ে দিয়েছি। আপনার চাকরি হবে, আলবাত হবে। আপনার চাকরি হবে না তো কার চাকরি হবে? ধন্যবাদ, কিন্তু তবুও। কোনো কিন্তু না, আপনি যান, খাবার খান, আমি একটু আসছি। সাইফুল চলে এসেছে, তাই সাব্বির গাড়ি নিয়ে বেরিয়ে যায়।
একটা জিনিস কিনে আবার বাড়িতে ফিরে আসে। আপনি কোথায় চলে গিয়েছিলেন? আমি কখন থেকে বসে আছি খাবার নিয়ে। এত রাতে কেউ বাড়ির বাইরে যায়? একটু বাইরে গিয়েছিলাম, চলুন আমি খেয়ে নিচ্ছি। সোয়া সাব্বিরের হাতে একটা প্যাকেট লক্ষ্য করে। সাব্বির খাবার খেয়ে রুমে চলে যায়। একটু পর সোয়ার মোবাইলে একটা মেসেজ আসে। সোয়া মেসেজটা ওপেন করে খুশিতে নাচতে থাকে। সোয়া কাঁদছে, কিন্তু এই কান্না দুঃখের কান্না নয়, এই কান্না সুখের কান্না। সোয়ার চেঁচামেচির আওয়াজ শুনে সবাই বেরিয়ে আসে। সাব্বির তো বেকুব হয়ে গেছে যে এই মেয়ে কেন কাঁদছে, আবার কি হলো? কিরে মা, কাঁদছিস কেন? কোনো সমস্যা হয়েছে? সোয়া দৌড়ে গিয়ে ফুপুকে জড়িয়ে ধরে আর ফুপিয়ে কাঁদতে থাকে। ফুপু, আমার চাকরি হয়ে গেছে। কি বলছিস মা? হ্যাঁ ফুফু, মাত্র অ্যাপয়েন্টমেন্ট লেটার পেলাম। ও এত গুড নিউজ তো কাদার কি আছে, আর আপনার জন্য আরেকটা সারপ্রাইজ আছে। আরেকটা সারপ্রাইজ মানে? সাব্বির সোয়ার সামনে একটি বড় প্যাকেট ধরে আর সোয়ার বাচ্চাদের মতো প্যাকেটটা নিয়ে খুলতে থাকে। সোয়া প্যাকেটটা খুলে দেখে যে একটা অ্যাপেল কোম্পানির দামি ল্যাপটপ। সোয়া আবেগে আপ্লুত হয়ে সাব্বিরকে জড়িয়ে ধরে। সবাই তাকিয়ে আছে দুজনের দিকে। সাব্বির লজ্জায় পড়ে গেছে। অন্যদিকে সোহাও কোনো ধারণা নেই চারপাশে কি হয়ে যাচ্ছে। ফুপু তো মুচকি হাসি দিয়ে চলে গেলেন। সাব্বির সোয়াকে আস্তে আস্তে বলে, ছোঁয়া, এই ছোঁয়া, কি হচ্ছে? এইভাবে জড়িয়ে ধরার মানে কি? দেখো সবাই কিভাবে তাকিয়ে আছে। সোয়া এতক্ষণে জ্ঞান হলো, তাই তাড়াতাড়ি সাব্বিরকে ছেড়ে দিল। সরি, আই এম রিয়েলি সরি। আসলে আমি কোনো দিন এরকম গিফট পাইনি তো, আর আজ চাকরিটা হয়ে গেছে, তাই খুশিটা সামলাতে পারিনি। কোনো ব্যাপার না, আমি কিছু মনে করিনি, কিন্তু চারপাশের মানুষ তো, ফুপু আর সাইফুল তো কি না কি ভেবে নিয়েছে। আসলে লজ্জায় নাক আর গাল লাল হয়ে গেছে। হইছে, আর বলতে হবে না, বুঝতে পারছি। কিন্তু আমি আপনার থেকে গিফটটা নিতে পারবো না। সাব্বিরের কেন যেন অনেক খারাপ লাগলো। কেন, পছন্দ হয়নি? না অন্য কালার পছন্দ? না আরো দামি ল্যাপটপ লাগবে? আমি কি বলেছি একবারও সেই কথা? তো আমার জানা মতে ল্যাপটপটির দাম 1.5 থেকে 2 লক্ষ টাকা। আপনি এত টাকা কোথা থেকে পেলেন যে 2 লক্ষ টাকা দিয়ে ল্যাপটপ গিফট করলেন? সাব্বির এখন কিছুটা বলবে ওর ব্যাপারে, না হলে সোয়া গিফট নিবে না। সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমার অ্যাকাউন্ট থেকে 2 থেকে 4 লক্ষ টাকা গায়েব হয়ে গেলেও আমার বোঝার ক্ষমতা থাকে না। আর এত সামান্য 2 লক্ষ টাকা, আমার সম্পর্কে আপনি কিছুই জানেন না। চাইলে ফুপুর কাছে জিজ্ঞাসা করতে পারেন। আর ল্যাপটপটা না নিলে আমার চাইতে খারাপ আর কেউ হবে না। এই বলে সাব্বির চলে যায় আর সোয়া ঠাই হয়ে দাঁড়িয়ে থাকে। নিয়ে নে, ও যখন গিফট করেছে নিয়ে নে। আর ওর সম্পর্কে তুই কিছুই জানিস না, কিন্তু শীঘ্রই জানতে পারবি। কে উনি খালা? জানতে পারবি, সময় আসতে দে। বলেই ফুপু চলে গেলেন। সোয়ার মাথা চুলে হাতাচ্ছে আর ভাবছে, কে এই সাব্বির? তাতে আমার কি? যাই হোক, মানুষটা যথেষ্ট ভালো। সোয়ার কালকে জয়েনিং ডেট। সোয়ার সব গোছগাছ করে রাখে। সকালে সবাই নাস্তা করে নেয়। সোয়া, সাব্বির আর সাইফুল একসাথে রওনা দেয়। সাব্বির সোয়াকে অফিসে অবধি ড্রপ করে দেয়, তারপর এয়ারপোর্টে যায়। 2টা মার্সিডিজ আর একটা লিমুজিন লম্বা জিপ অর্ডার দিয়েছিল, ওইগুলো আনতে যায়, সাথে কিছু গার্ড নিয়ে যায়। এয়ারপোর্টের ভিআইপি কাউন্টারে দিয়ে ভেতরে ঢুকে একটা কার্গো প্লেনে গাড়িগুলো এসেছে। গার্ডরা গাড়িগুলো নিয়ে এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসে। সাব্বিরদের ঢাকায় কয়েকটা বাংলো আছে, ওইখানে যাবে গাড়িগুলো রাখতে। এয়ারপোর্ট থেকে যখন বের হয় তখন একটা ভিআইপি ব্যাপার স্যাপার তৈরি হয়। সাব্বিরের সামনে একটা গাড়ি, পেছনে 2টা গাড়ি। অনেকে দেখেছে তাকিয়ে। এখানে আরও কেউ দেখেছে যা সাব্বিরের অজানা, সে হলো হিয়া ও মেঘা। মেঘা গাড়ির ভেতরে সাব্বিরকে দেখতে পায়। গাড়িগুলো প্রচণ্ড গতিতে সামনে দিয়ে চলে যায়। হিয়া দেখতে পায়, কিন্তু কেউ শিওর না যে এটা সাব্বির, কেননা সাব্বিরের সাথে এই ভিআইপির ফ্যাসিলিটি যায় না। মেঘা, তুই কিছু দেখেছিস? আগে বলছো, তুই কি কিছু দেখেছিস? সাব্বিরকে দেখলাম গাড়িতে। আমিও তো দেখলাম। কে এই সাব্বির যে ওই দিন বাবা ওকে নিজে
গাড়ি ড্রাইভ করে নিয়ে গেল, আবার আজকে এয়ারপোর্ট থেকে ভিআইপি ভাবে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। আমার মাথায় কিচ্ছু যাচ্ছে না। আমারও। বাট হিয়া, তুই অনেক পস্তাবি। কেন? সেটা সময় বলে দেবে। সাব্বির বাংলোতে পৌঁছে গেছে। গার্ডদের থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়ে চলে যায় ফুপুর বাসায়। কাল সাব্বির সিইও হিসেবে আসন গ্রহণ করবে। মিডিয়াকে ব্যাপারটি জানিয়ে দেয় সাইফুল। সাব্বির বাসায় পৌঁছানোর পথে সোয়াকে অফিস থেকে পিক করে নেয়। সোয়াকে কেন যেন মন মরা দেখাচ্ছিল। সাব্বিরের থেকে ব্যাপারটি লুকায় না, ও ঠিক ধরে ফেলে। সাব্বির জিজ্ঞেস করে, কিন্তু সোহা বলে না। সাব্বির বাড়িতে আসে এবং খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে আজ সাব্বিরের বাবার কথা রাখার দিন। আজ সাব্বির বাংলাদেশে মির্জা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির দায়িত্ব নেবে। সোহাকে ডাক দেয় সাব্বির। ও যেতে অনীহা প্রকাশ করে, বলে যে ও আর চাকরি করবে না। অফিসে কে কি বলেছে তোমাকে? কেউ কিছু বলেনি। সত্যি করে বলো, কে কি বলেছে? ম্যানেজারের মেয়ে। কি? ম্যানেজারের মেয়ে কি বলেছে? আমাকে অপমান করেছে থার্ড ক্লাস বলে। আজকে ওর একদিন তো আমার একদিন। মানে আপনি কি মজা করবেন? ওনাদের অনেক ক্ষমতা, মির্জা গ্রুপের ম্যানেজারের মেয়ে বলে কথা। বাপেরও বাপ আছে, আজ সেটা দেখবা। সোহা কিছু বুঝতে পারছে না কি হতে চলেছে। তুমি রেডি হও, আজকে আমার সাথে অফিসে যাবা। দেখি কার এত সাহস। সাইফুল রেডি হয়ে নে। সাব্বির রুমে চলে যায় আর কিছুক্ষণ বাদে বেরিয়ে আসে। একটি কালোর ভিতরে নীল টাক্সিডো পরনে, চুলগুলো স্পাইক করা, আর হাতে দামি রোলাক্স ঘড়ি আর দামি লেদারের শু। কালোর ভিতরে সাব্বিরকে একেবারে ম্যান ইন ব্ল্যাক মনে হচ্ছে। সোহা হা হয়ে দেখছে। সাব্বির ওর সামনে এসে তুড়ি বাজায়। মশা ঢুকবে তো মুখে। মানে আমি কিছু বুঝতে পারছি না। বুঝতে হবে না, দেখে যাও। সাইফুল তোর হইছে? ইয়াহ ম্যান, আই অ্যাম রেডি। সাইফুলও কালো ব্লেজার, কালো সাদা সানগ্লাস আর কালো জুতো পরেছে। ওকে ঋত্বিক রোশনের চেয়ে কম লাগছে না। সোয়া খালি দেখেই যাচ্ছে। সাইফুল গাড়ি নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। অফিসে যেতে হলে ওদের অফিসের সামনে দিয়ে যেতে হবে, তাই সাইফুল কল দিয়ে গার্ড সহ গাড়ি নিয়ে আসতে বলে। গাড়িগুলো সামনে সিরিয়ালে দাঁড়ায়। সাব্বির গাড়ি থেকে নামে আর সোহার হাত ধরে ওকেও নিয়ে যায়। লিমোনিজে নিয়ে বসায় আর সাব্বির আর সাইফুলও বসে পড়ে। সাব্বির আর সাইফুল হাসছে সোহার চেহারা দেখে। ওর চোখগুলো সহ চেহারা দেখার মতো। ও ভাবছে, হচ্ছেটা কি? সাব্বির কে? আর এইসবের মানেটা কি? আর আমরা কোথায় যাচ্ছি? গাড়ি এসে মির্জা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সামনে এসে থামলো। চারদিকে গাড়িকে ঘিরে দাঁড়ালো হাজার হাজার মানুষ আর সাংবাদিক, রিপোর্টাররা। সবার চোখ গাড়ির দিকে। আর সোহার তো সব মাথার উপর দিয়ে যাচ্ছে। সে ভাবছে কি হচ্ছে তার চোখের সামনে। আর কে সাব্বির? সাব্বির দেখলো ম্যানেজার আর অফিসের উচ্চ পদস্থ স্টাফরা অফিসের গেটে দাঁড়িয়ে আছে ফুলের তোড়া হাতে নিয়ে। সাব্বির গাড়ি থেকে নামে। দুজন গার্ড এসে লিমোনিজের দরজা খুলে দেয় আর বাকি গাড়িগুলো থেকে গার্ডরা নেমে আসে, সবার হাতে রিভলভার। সাব্বির লুক দিয়ে আগেই বলেছিল। একটি কালোর ভিতর নীল ট্যাক্সিডো পরনে, চুলগুলো স্পাইক করা আর হাতে দামি রোলাক্স ঘড়ি আর দামি লেদারের শু। কালোর ভিতরে সাব্বিরকে একেবারে ম্যান ইন ব্ল্যাক মনে হচ্ছে। সাব্বিরকে রিপোর্টাররা ঘিরে ধরে আর গার্ডরা সাব্বিরকে প্রোটেকশন দিচ্ছে। সোহা শুধু দেখে যাচ্ছে। সাইফুল সহ সোহাও সাব্বিরের পেছন পেছন যায়। সোহা ভালো করে তাকিয়ে দেখে এটা সেই অফিস যেখানে সে জব করে, মানে মির্জা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। আজকের দিনটা সোহার শক্টের উপর যাচ্ছে। সাব্বির এগিয়ে গেলে ম্যানেজার সহ সবাই সাব্বিরকে স্বাগতম জানায়। উচ্চ পদস্থ স্টাফদের সাথে শেক হ্যান্ড করে এর মধ্যে একটি চেনা মুখ শেক হ্যান্ড করার জন্য হাত বাড়িয়ে দেয়, কিন্তু সাব্বির হাত মেলায় না। কেননা এ আর কেউ না, হিয়ার চোখ যেন কোঠর থেকে বেরিয়ে আসার উপক্রম। সে ভাবছে সাব্বির তাহলে এত বড় কোম্পানির সিইও। আর সোহাও একই কথা ভাবছে।
কিন্তু দুজনের মনে একই কথা, সাব্বির কেন আগে বলেনি। সাব্বির এগিয়ে যায়। ম্যানেজার সহ সকল উচ্চ পদস্থ কর্মকর্তা সহ মির্জা গ্রুপের বাংলাদেশ শাখার সকল শেয়ার হোল্ডাররা সাব্বিরের পিছু পিছু গেল। অফিসের বর্ণনা দেই। 50 তলা একটা বিল্ডিং, অনেকটা জায়গা জুড়ে, শহরের একেবারে কেন্দ্রবিন্দুতে অবস্থিত। আর 5000 স্টাফ নিয়ে এই অফিস চলে। ভাববেন না যে মাত্র 5000 লোক এই অফিসে কাজ করে। এটা হেড অফিস, তাই এখানে যারা কাজ করে তাদের সবাইকে অনেক দায়িত্ব পালন করতে হয়। অফিসে মোট 5টা এলিভেটর মানে লিফট আছে। সাব্বির লিফটে গিয়ে ওঠে। পেছনে ম্যানেজার সহ আরও কয়েকজন, যার মধ্যে ম্যানেজারের মেয়েও আছে। লিফট চলতে থাকে, মানে উপরে উঠতে থাকে। গন্তব্য 22 তলা, ওইখানে সিওর চেম্বার। লিফটের ভেতরে সোহার হাত ধরেছিল সাব্বির, যেটা সবার চোখে পড়ছিল। অনেকে তো ভেবে নিয়েছে যে এটা সিইও সাহেবের স্ত্রী। কেন জানি না হিয়ার খুব হিংসা হচ্ছে। সে রাগে ফুঁসছে, যেটা সাব্বিরের নজর এড়ায় না। মানুষকে কখনো তার স্ট্যাটাসের উপর বিবেচনা করা ঠিক না, যার অর্থ তুমি এখন বুঝবে মিস হিয়া। লিফট থেকে বের হওয়ার সময় সাব্বিরের সাথে হিয়ার ধাক্কা লাগে। হিয়া ধপাস করে সাব্বিরের উপর পড়ে যায়। হ্যাঁ, যা ভাবছেন তাই, থাপ্পড় পড়েছে কারোর গালে। হাউ ডিয়ার ইউ, তোমার সাহস কি করে হয় আমার সাথে ধাক্কা খাওয়ার? সাব্বিরের চোখ লাল হয়ে আছে। প্রচন্ড রাগের সহিত কথাটি বলেছে। অফিসের সবাই অবাক নয়নে তাকিয়ে আছে। সবাই ভাবছে কি হলো। স্যার সরি, আসলে আমার মেয়ে ইচ্ছা করে করেনি, ওকে মাফ করে দিন। আসলে আমি ইচ্ছে করে ধাক্কা দিইনি, লেগে গেছে। দেখে শুনে হাঁটাচলা করবেন। জি স্যার। গো অ্যাওয়ে ফ্রম হিয়ার। হিয়া চলে যায়। সোয়া সাইডে দাঁড়িয়ে আছে। হিয়া চলে যাবার আগে ব্যাপারটি লক্ষ্য করে। অফিসের একজন সামান্য স্টাফ হয়ে শিওরের সাথে দাঁড়িয়ে আছেন কেন? কাজ কাম নেই, পয়সাওয়ালা লোক দেখলেই ঝুলে পড়েন। মিস হিয়া, আপনি বেশি বলে ফেলছেন। আমার স্ত্রীকে অপমান করার কোনো অধিকার নেই আপনার। সোয়া কিছু বলতে যাবে তার আগেই সাব্বির কথাটি বলে ফেলে। সোয়ার কিছু বলার ভাষা নেই। সাব্বির ওকে নিজের স্ত্রী বানিয়ে নিল, তাও আবার এক মুহূর্তেই। হিয়া সাব্বিরের কথা শুনে যেন আকাশ থেকে পড়ল। সাথে আশেপাশে যারা ছিল সবাই সাব্বিরকে জিজ্ঞেস করেছে যে সোয়া যদি সাব্বিরের স্ত্রী হয়ে থাকে তাহলে সাব্বিরের স্ত্রীর পরিচয়ে এই অফিসে আসেনি কেন। আপনাদের কার্যকলাপ দেখতে ওকে আমি পাঠিয়েছিলাম, আপনারা কে কে করেন তার উপর নজরদারি করতে। হিয়ার কেন জানি খুব খারাপ লাগলো এই শুনে যে সাব্বির বিবাহিত, কিন্তু এটা সাব্বিরের টাকার জন্য না, সাব্বিরের ভালোবাসার জন্য। হিয়া আর কিছু না বলে শুধু সরি বলে চলে গেল। সবাইকে যার যার কাজে পাঠিয়ে সাব্বির সোহাকে নিয়ে কেবিনে যায়। সোহা যেন বাক প্রতিবন্ধী হয়ে গেছে। সে আর কিছু বলতে পারছে না। এখনো সে শক্টের ভিতরে আছে। ছোয়া, ছোয়া, এই ছোয়া, হুম, কি হয়েছে? এমন করে রয়েছো কেন? আমি কি আপনার স্ত্রী? না। তাহলে সবাইকে বললেন যে? তোমার অপমানের প্রতিশোধ নিতে। শুধু এর জন্যই? কেন, তুমি অন্য কিছু আশা করেছিলে? না, আমার আর কি আশা করার থাকতে পারে? আমি স্ট্যাটাস অনুযায়ী আমি স্বপ্ন দেখি, তার বাইরে না। সোয়া সাব্বিরকে এই কয়েকদিনে অনেকটা ভালোবেসে ফেলেছে। আসলেও মানুষটাই এমন, কিন্তু ভেবেছিল বলে দিবে। কিন্তু আজ যখন জানতে পারলো যে সাব্বির এত বড় লোক, তখন ভেবে দেখলো সাব্বিরের সাথে ওর স্ট্যাটাস যায় না, কেননা ও অনেক গরিব ঘরের সন্তান। সাব্বির ব্যাপারটা খানিকটা আন্দাজ করতে পেরেছে, তাই ভাবলো কিছু একটা করা যাক। সাব্বির ওর কাজে মনোনিবেশন করলো, আর সোয়া সাব্বিরের পাশের কেবিনে বসে ফাইল ঘাটছে আর চোখের পানি ফেলছে। লাঞ্চ টাইমে সাব্বির সোয়ার কেবিনে গিয়ে দেখলো যে সোয়া চোখ মুখ লাল হয়ে আছে। সাব্বির বুঝতে পারলো কেন এমনটা হয়েছে। লাঞ্চ করতে ডাকলে সোয়া না করলো, বলল যে খাবে না। এক নাগাদ অফিস শেষ করে সাব্বির ছোঁয়াকে নিয়ে রওনা দেয়। একটা বড় রিসোর্টের সামনে গাড়ি থামে। পুরো রিসোর্টটা অন্ধকার, এক চিলতে আলোও নেই। সোয়া ভাবে যে এখানে কেন এলো তারা। ভয় পেও না, তোমার কোনো ক্ষতি হবে না। আমি কি বলেছি যে আমি ভয় পেয়েছি? না, কিন্তু তোমার চেহারা বলছে।
সোয়া নিজেকে স্বাভাবিক করে নেয়। সাব্বির ছোঁয়াকে নিয়ে ভিতরে যায়। পুরোটা অন্ধকার, শুধু একটা টেবিলে একটা মোম জ্বালানো। সাব্বির ছোঁয়াকে নিয়ে টেবিলে বসায়। সোয়া টেবিলে তাকিয়ে দেখে বিভিন্ন খাবারের আইটেম। সাব্বির ছোঁয়াকে নিয়ে ডিনার করে নেয়। ডিনার শেষ হতে মিউজিক বাজতে শুরু করে। সাব্বির হাঁটু গেড়ে বসে সোয়ার সামনে বসে। সোয়া বুঝতে পেরেছে যে কি হচ্ছে, শুধু ভ্যাবলার মতো চেয়ে চেয়ে দেখছে। এই কি করছেন? হাঁটু গেড়ে বসে পড়লেন কেন? কথা কম বলো, শুধু দেখে যাও। বলবেন তো কি করছেন? আরে দেখো না কি করছি। এত কথা বলো কেন? বাচ্চাদের মতো। বয়স হয়নি তোমার, কিছু বুঝো না? বুঝি তো, কিন্তু আপনি যেটা করছেন মনে হয় প্রপোজ। সাব্বির আর কিছু বলল না। যেহেতু বুঝতে পেরেছে সেহেতু করেই দেখিয়ে দেয়। সাব্বির হাত তালি দেয়, সাথে সাথে চারদিকে হরেক রকমের বিভিন্ন কালারের বাতি জ্বলে ওঠে। সোয়া ঘটনার আকস্মিকতা সামাল দিতেই চোখ বন্ধ করে ফেলে। আস্তে আস্তে চোখ খোলে, চারদিকে চেয়ে দেখে কাচের তৈরি একটি রুম, বেলুন দিয়ে সাজানো, পুরো গ্রিন হাউসের মতো। আর চারদিকে হরেক রকমের দেশি বিদেশি ফুলের সমারোহ। পূর্ণিমার আলো কাচের ছাদ ভেদ করে এসে চারিদিকে ছড়িয়ে পড়েছে। অনেক সুন্দর করে সাজানো সবটা। মনে হচ্ছে অনেক সময় লেগেছে এরকম করে সাজাতে। ছোঁয়া, আস্তে করে মিষ্টি কণ্ঠে একটা ডাক দেয়। চারিদিকে এত আয়োজন দেখছো, তা শুধু তোমারই জন্য। হ্যাঁ, এত বেলুন, ফুল, ডেকোরেশন সব তোমারই জন্য। আরো বেশি করা উচিত ছিল, প্লাস প্লেসটাও আরো সুন্দর হতো, কিন্তু কি করব বলো, অল্প সময়ে এতটুকুই সম্ভব ছিল। চারিদিকের ফুলের সুবাস তোমার পবিত্রতার জানান দিচ্ছে। ফুলগুলো দেখো, তোমার রূপে লজ্জা পেয়ে ফুটে উঠছে না। চাঁদের আলোও যেন তোমাকে আজ হিংসে করছে, কারণ চাঁদের আলোর চেয়েও তুমি বেশি স্নিগ্ধ। বাতাস আজ উতলা হয়ে উঠেছে তোমারই ছোঁয়া পেতে। হ্যাঁ, এই পরিবেশের সৌন্দর্য তোমার চাইতে বেশি নয়। তুমি অপরূপা, তাই তো আমি তোমারই প্রেমে পড়েছি। ভেবো না শুধু তোমার রূপের প্রেমে পড়েছি, তোমার গুণের প্রেমেও পড়েছি। তুমি আমার সুখ ও দুঃখ এর ভাগিদার হবে। কথা দিচ্ছি, কষ্ট তোমাকেও ছুতে পারবে না। এই বলে সাব্বির ছোঁয়ার হাতটি ধরে পকেট থেকে একটি প্লাটিনামের ডায়মন্ডের রিং বের করে সোয়ার হাতে পরিয়ে দেয়। সোয়া ভেবেছিল তার ভালোবাসা একতরফা, যা কখনো পূর্ণতা পাবে না। পেলেও দয়া করা বা করুণা হবে, কিন্তু সাব্বির যে সোয়াকে এভাবে প্রপোজ করবে তা ভাবতেও পারেনি। সাব্বিরের কানে কারো ফুপিয়ে কান্নার আওয়াজ আসে। লক্ষ্য করে যে সোহা কান্না করছে। আরে পাগলি, এখানে কান্না করার কি হয়েছে? বুঝতে পারছি তুমি আমাকে পছন্দ করো না, অসুবিধা নেই, আমি কাউকে জোর করব না। বলে সাব্বির উল্টো দিকে হাঁটা দাঁড়ে। সোহা কিছু বলেও বলতে পারে না। সাব্বির বেরিয়ে চলে যায়। অনেকটা কষ্ট পায় সাব্বির। ভেবেছিল সোহাও সাব্বিরকে পছন্দ করে, কিন্তু সোহার ব্যবহারে তা বুঝতে পারল না। সাব্বির গাড়ি চালিয়ে বেরিয়ে যায় একটি নদীর পাড়ে, গিয়ে বসে মনের কষ্ট আক্ষেপগুলো নদীর পানিতে নিজের চোখের পানি ফেলে নদীর সাথে ভাগ করে নেয়। সোহার জন্য অন্য একটি গাড়ি রেখে যায়। সোহা গাড়ি না নিয়েই চলে যায়। অন্যদিকে কেউ একজন হিংসের রাগে ফুঁসছে। সাব্বির যে সোহাকে প্রপোজ করেছিল সেটা সাব্বিরের ড্রাইভার শুট করে নেটে ভাইরাল করে দেয়, যেটা হিয়া দেখে ফেলে। হিয়া পুরোটা ভিডিও দেখেনি, কারণ পুরো ঘটনা ড্রাইভার শুট করতে পারেনি। অনেকে ভিডিওটি কমেন্ট করেছে, একসেপ্ট করুন, দুজনকে মানিয়েছে, রোমান্টিক জুটি, সাব্বির হ্যান্ডসাম, সোহা কিউট, বিউটিফুল ইত্যাদি। এসব দেখে হিয়ার রাগে ফুঁসে। আসলে এই রাগটা কেন? হিয়া যখন আগে জানতো সে সাব্বির গরিব, তখন তো এমন লাগেনি। তাহলে যখন সাব্বিরের ক্ষমতা, টাকা পয়সা দেখলো, তখন থেকেই কেন হচ্ছে? এটা আর যাই হোক ভালোবাসা না, লোভ। হিয়া প্ল্যান করে যে ছোঁয়ার ক্ষতি করবে সে উদ্দেশ্য কিছু গুন্ডা পাঠায়। সাব্বির তার লোকদের মাধ্যমে খবরটি পেয়ে যায়। নদীর পাড় থেকে গাড়ি নিয়ে বাসা যায়। গিয়ে জানতে পারে সোয়া এখনো ফেরেনি। সাব্বির সোয়ার নাম্বারে ডায়াল করে বাজছে, কিন্তু কেউ রিসিভ করছে না। হয়তো ফোন সাইলেন্ট, তাই সাব্বির তার ক্ষমতার ব্যবহারে সোয়ার নাম্বার ট্রেস করে জানতে পারে যে সোয়া বাড়ির কাছেই একটি পার্কে আছে। সাব্বির চিন্তায় পড়ে যায়। এত রাতে পার্কে, তাও আবার সোহা।
সাব্বির গাড়ি নিয়ে পার্কের কাছে যায়। গিয়ে ভেতরে সোয়াকে দেখে একটি বেঞ্চে বসে আছে। সাব্বির সোয়াকে বুঝতে দেয় না যে সাব্বির এখানে আছে, কারণ সাব্বিরের এখন সোয়ার সামনে যেতেও সংকোচ হচ্ছে। সাব্বির আবারও খবর পায় যে ওরা সোয়াকে মারতে এখানে আসছে। সাব্বির পার্কের একেবারে দৌড় প্রান্তে অপেক্ষা করতে থাকে। একটু বাদে একটা গাড়ি আসে। 4-5 জন লোক নামে গাড়ি থেকে। দুজনের হাতে ছুরি আর একজনের হাতে হকি স্টিক। বড় ভাইরা কোথায় যাওয়া হচ্ছে শুনি? তুই কে রে যে তোকে বলতে যাব? সামনে থেকে সর। আরে ভাই এত তাড়া কিসের, একটু ওয়েট করো। তোর নিশ্চয়ই মরতে ইচ্ছে হয়েছে যে সামনে থেকে সরছিস না। আরে ভাই কুল, এত গরম মেজাজ স্বাস্থ্যের পক্ষে ভালো না। দাঁড়া, তোর স্থান কি আর ক্ষতি কি জিনিস দেখাচ্ছি। বলেই সাব্বিরের নাক বরাবর একটা ঘুষি মারে। সাব্বির মাটিতে পড়ে যায়, নাক দিয়ে রক্ত বের হতে থাকে। কি রে, বুঝেছিস না আরো বোঝাতে হবে? ভাই আমি ছাত্র ভালো, একবারই বুঝতে পারছি। এইবার যা শেখালেন তা আপনাদের করে দেখাই। দেখা, আমরাও দেখি। ধর শালারে। বলেই 3 জন মিলে সাব্বিরকে অ্যাটাক করে আর সাব্বির একা 3 জনের সাথে মারামারি করতে থাকে। এক পর্যায়ে 3 জনের অবস্থায় খারাপ করে দেয় সাব্বির, কিন্তু হঠাৎ কিছুর জোরালো আঘাত অনুভব করে পিছে। দেখতে পায় একটা গুন্ডা তার মাথায় হকি স্টিক দিয়ে বাড়ি দিয়েছে। সাব্বির নিজেকে অনেক কষ্টে সামলে নেয় আর আবার লেগে পড়ে। এইবার 4 জনের অবস্থা খারাপ করে দেয়। 4 জন ওর সাথে পেরে না উঠে গাড়ি নিয়ে চলে যায়। সাব্বির নিজের গাড়ির সাথে গিয়ে হেলান দিয়ে বসে পড়ে। এতক্ষণ খেয়াল করেনি যে মাথা ফেটে গলগল করে রক্ত বেরোচ্ছে। রক্তে গায়ের জামার কালার বদলে গেছে। বুঝতে পারে যে ওর অবস্থা বেগতিক, তাই সাইফুলকে কল লাগায় আর ঠিকানা দিয়ে চলে আসতে বলে। সোয়া অনেকক্ষণ পার্কে বসে থেকে কান্না করে। আসলে ও চায়নি সাব্বিরকে ফিরিয়ে দিতে, কিন্তু বলার সুযোগটাও যে পায়নি ওইভাবে, তাই ঠিক করে বাড়িতে গিয়ে বলে দিবে। পার্কের গেটে আসতেই দেখতে পায় সাব্বিরের গাড়ি। এগিয়ে যায়, গিয়ে যা দেখে তার জন্য একেবারেই প্রস্তুত ছিল না। দেখে সাব্বির রক্তমাখা অবস্থায় গাড়ির সামনে হেলান দিয়ে আছে, আসলে অজ্ঞান হয়ে গেছে। সোয়া কি করবে বুঝতে পারে না, ওর মাথা চক্কর দিয়ে ওঠে। ও বুঝতে পারছে না যে সাব্বির এখানে কেন আর এই অবস্থায় বা কি করে হলো। চারপাশে ডাকতে থাকে, কাউকে না পেয়ে নিজেই সাব্বিরকে অনেক কষ্টে গাড়িতে উঠায় আর হাসপাতালে নিয়ে যায়। সোয়া পুরোটা রাস্তা কাঁদতে কাঁদতে এসেছে। আসলে নিজের ভালোবাসার মানুষের এই অবস্থা যে কারোর কাছেই ভালো লাগবে না। হাসপাতালে পৌঁছে সাব্বিরকে ভেতরে নিয়ে যাওয়ার জন্য নার্সের ডাক দেয়। স্ট্রেচার নিয়ে ওকে ভেতরে নিয়ে যায়। সোয়া করিডোরে এসে হাঁটতে হাঁটতে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে সাইফুল পার্কে এসে কাউকে না পেয়ে পার্ক রক্ত দেখে ভয় পেয়ে যায়। সাইফুল জানতো সাব্বিরের অবস্থা আর এটাও জানতো যে এখানে সোহাও আছে। কাউকে না পেয়ে পাগলের মতো খুঁজতে থাকে। নিজের বেস্ট ফ্রেন্ড কম ভাই বলে কথা। সাইফুল সাব্বিরের মা বাবাকে খবর দিয়ে দেয়। ওনারা প্রাইভেট জেট রওনা হয়। ওনাদের রাস্তা যেন ফুরাচ্ছে না। অনেক সময় পর তারা বাংলাদেশের এয়ারপোর্টে এসে পৌঁছায়। এসে ডিফেন্স মিনিস্টারের সাথে কথা বলেন যে কোনো মূল্যেই তার ছেলেকে খুঁজে দিতে, না হলে সবাইকে দেখে ছাড়বে। ডিফেন্স মিনিস্টার পুরো বাংলাদেশে সাব্বিরের খোঁজ চালাতে থাকে। টিভিতে ছবি সহ প্রচার করে দেওয়া হয়। সাব্বিরের বাবার দাপটে আমেরিকার বড় বড় মিনিস্টার পর্যন্ত কাঁপে। সেখানে বাংলাদেশ কাঁপানো ওনার কাছে কোনো ব্যাপারই না। হাসপাতালের স্টাফরা টিভিতে সাব্বিরের ছবি দেখে সাব্বিরের বাবাকে ইনফর্ম করে। সাব্বিরের বাবা সেখানে তাৎক্ষণিক পৌঁছে যায়। সাব্বির এখনো অজ্ঞান হয়ে আছে। সাব্বিরের কারণে সোয়াও অজ্ঞান হয়ে আছে। ওদের দুজনকে একই কেবিনে রাখা হয়েছে। সাব্বিরের বাবা সহ ডিফেন্সের মিনিস্টার নিজে এসেছেন হাসপাতালে, সাথে তো আছেই আর্মি প্রোটেকশন। ব্যাপারটাই কেমন যেন ভিআইপি। পুরো হাসপাতালে প্রেস সাংবাদিক দিয়ে তলিয়ে গেছে। সাব্বিরের মা কেবিনে গিয়ে সাব্বিরকে দেখে একটু চিন্তামুক্ত হন, কিন্তু সাব্বিরের এই অবস্থার কারণ জানতে চান সাইফুলের কাছে। সাইফুল বলে যে জানে না, কিন্তু সাইফুল বলে যে সোহা জানলেও জানতে পারে। সোহার জ্ঞান ফিরে এসেছে। সোহা তার পাশে তার খালা এবং একজন মহিলাকে দেখতে পায়। সোহা সেদিকে কিছুক্ষণ তাকিয়ে মনে করে যে
সে কোথায় আছে, তার সব মনে পড়ে কালকের কথা। সাব্বির, সাব্বির, আমার সাব্বির কই? আমার সাব্বির কই? খালা, আমার সাব্বির কই? ওর কিছু হয়নি তো? ওর কিছু হলে আমি নিজেকে শেষ করে দিব। আস্তে মা, শান্ত হ। ওর কিছু হয়নি। এইদিকে তোর পাশের বেডে শুয়ে আছে। সোয়া সেদিকে তাকায়, তাকিয়ে এক নজর সাব্বিরকে দেখতে থাকে। সাব্বিরকে দেখে কিছুটা শান্ত হয়। মা, তুমি বলতে পারো সাব্বিরের এই অবস্থা কেন? সোয়া সাব্বিরের মাকে কাল রাতে প্রপোজ থেকে শুরু করে পার্ক পর্যন্ত যতটুকু জানতো সে ততটুকু বলে দেয়। আপনার ছেলের জ্ঞান ফিরলেই বাকিটা জানা যাবে। ডাক্তার জানায় যে কিছুক্ষণের ভিতরে সাব্বিরের জ্ঞান ফিরে আসবে। সবাই অপেক্ষা করতে থাকে। ঘন্টাখানেক পর সাব্বিরের জ্ঞান ফিরে আসে। মা, ছোঁয়া কোথায়? ওর কিছু হয়নি তো? ও ঠিক আছে তো? কিচ্ছুটি হয়নি, এই যে তোর সামনে বসে আছে। সাব্বির সোয়াকে দেখতে পেয়ে আশেপাশে কে আছে তার তোয়াক্কা না করে সোয়াকে জড়িয়ে ধরে। সোয়া সাব্বিরকে জড়িয়ে ধরে ফুপিয়ে কান্না করতে থাকে। সাব্বির কিছুক্ষণ বাদে চারিপাশে সবাইকে দেখতে পেয়ে সোয়াকে ছেড়ে দেয়। বাবা, বলো তো কিভাবে এমন হয়েছে আর কে করেছে? সাব্বির সবটা বলে দেয় আর প্রচণ্ড রাগের সহিত বলে যে ওকে ছাড়বে না, সর্বোচ্চ শাস্তি দিবেন। স্যার, এবার আমি তাহলে আসি। আপনার অপরাধী কিছুক্ষণের ভিতরে কারাগারে অবস্থান করবে, আমি কথা দিচ্ছি। থ্যাঙ্কস রে লট। স্যার, ইটস মাই ডিউটি। সবাই চলে গেলে কেবিনে সাব্বির, ওর মা বাবা আর সাইফুল, ফুপু আর সোয়া আছে। ছোঁয়া, সরি তোমাকে কষ্ট দেওয়ার জন্য। আসছে এখন সরি বলতে। আর একটু অপেক্ষা করলে তখন কি ক্ষতি হতো, এই পরিস্থিতির সৃষ্টি তো হতো না। সাব্বির, তোর ব্যাপার স্যাপার কি? তোকে বিয়ের জন্য এই জন্যই রাজি করানো যায় না। আমি কিন্তু খুব খুশি, আমার মেয়ে অনেক পছন্দ হয়েছে। তোমাদের পছন্দ হলে তো হবে না? যার মনে জায়গা চাইছি সে তো দিবে না বলছে। আমি যাই, তোমরা কথা বলো। আর এক পা সামনে গেলে পা ভেঙে এখানে পঙ্গু বানিয়ে রেখে দিব, তারপর আমি সেবা করব। তোর এইবার একটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, আমার বৌমাই পারবে তোর একটা ব্যবস্থা করতে, তোকে বাদর থেকে মানুষ বানাতে। আমি এখনো বিয়েই করলাম না আর এনারা বৌমাও বানিয়ে নিয়েছে। কেন আমাকে বিয়ে করবে না? না। কি? আরে বাবা, ফায়ার হও কেন? আমি তোমাকেই বিয়ে করব। তোমাকে ছাড়া কাকে বিয়ে করব? এইরকমই বাধ্য হয়ে থাকবা। সবাই হাসতে থাকে আর সাব্বির সবার চেহারা দেখছে। টিদ্দে শালা। আমি না, তুই আমার শালা। একটা হলে হবে। অন্যদিকে সবাই সোয়া আর সাব্বিরের বিয়ে ঠিক করেছে 5 দিন পর। সোয়া আর সাব্বির অনেক খুশি, তারা তাদের ভালোবাসাকে পেয়েছে। সাব্বিরের বাবা মাও খুশি সাব্বিরের বিয়ে দিতে পেরে। আর হিয়াকে অ্যারেস্ট করা হয়েছে 7 বছর পর। আব্বু, তুমি অফিস থেকে আসার পথে আমার জন্য টফি নিয়ে এসো। Abu, আমার জন্য বাইয়াল থেকে বেটি চকলেট আনবা। ওকে মামনি। আব্বু, তাহলে আমার জন্যও এনো। আরে, তুমি এখনো অফিসে যাওনি? আমার জান পাখিরা যেতে দিলে তো যাব। কি ব্যাপার, তোমাদের আব্বুকে যেতে দিচ্ছ না কেন? আম্মু, আমিলা ভাইয়া। আবার আমাকে দোষ দিচ্ছ, দেখছো আব্বু? আচ্ছা, কারোরই দোষ নাই। আমি এইবার তাহলে আসি। তোমার দাদু ভাই গাড়িতে বসে আছে। ওকে পাপ্পা। তাহলে আমার পাপ্পি কই? সাদাত আর পরি সাব্বিরের 2 গালে কিস করে। আরো একজন বাকি আছে। সাদাত, পরি, তোমাদের দিদুন ডাকছে, যাও। ওকে ওকে। বাচ্চাদের সামনে রোম্যান্স করা চাই, হ্যাঁ? জানো না আমি একটু বেশি রোমান্টিক। ওলে আমার বাবুটা। বলে সাব্বিরের ঠোঁটে আলতো করে একটা ভালোবাসার পরশ দেয়। এভাবেই চলছে সাব্বির আর সোহার জীবন। দোয়া করবেন যেন এভাবেই চলতে থাকে, সুখ দুঃখে একে অপরের পাশে থাকে। আপনাদের দৌড়াদৌড়ির পর্ব এখানেই শেষ।